Welcome to my English channel, English Grammar Abdus Salam, and thank you all to attend my class and follow my video. Okay, my dear viewers, we have already discussed about conjunctions during the last two videos. Today I am also going to discuss about conjunction more and more, which will help you to know all the basic points of conjunction clearly and easily. And in this way, we can go a lot and go far to know more about conjunction. So, my dear viewers, we are going to discuss about conjunction lecture 3. Conjunction lecture 3. Okay, the first one is though. তোমরা জানো এই দো দ্বারা যদিও অর্থ প্রকাশ পায়। ইংরেজিতে বলে দো, বাংলাতে বলে যদিও। ইংরেজিতে দো বলে, বাংলাতে বলে যদিও। তাহলে আমরা এখানে শিখব যদিও অর্থ প্রকাশ পেলে কনজাংশন দো বসে। তাহলে এখানে তোমরা দেখো যে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল। তাহলে কেমন হবে এটা দেখো তো। দো he worked hard, he failed. দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সটা দেখো তোমরা, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল। কিন্তু তোমরা তো জানো এই সেই ছোট্ট থেকে তোমরা পড়ে এসছো, পরিশ্রম করো সফল হবে, পরিশ্রম করো সফল হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, সে কঠোর পরিশ্রম করেছিল, ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে শিখছি এরকম, যখন দুইটা বিপরীত অর্থবোধক অর্থ সম্পূর্ণ ক্লজ যুক্ত হবে, তখন সেই স্থানে কনজাংশন হবে দো অলদো। কি হবে? দো অলদো। তাহলে আমরা বললাম দো অলদো দ্বারা কনসেশন অর্থ প্রকাশ পায় যখন দুইটা বিপরীত অর্থবোধক আইডিয়াস যুক্ত হবে কোনো সেন্টেন্সে, তখন আমরা কনজাংশন ব্যবহার করব দো অলদো। আবার দেখো তো অলদো, এই ক্ষেত্রে হি ডিড নট ফলো মি অলদো I instructed him. যদিও although অর্থ যদিও। দেখো তো এই সেন্টেন্সটা খেয়াল করে, though he worked hard he failed. যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল। এখানে বলছে he did not follow me, সে আমাকে অনুসরণ করেছিল না, যদিও আমি তাকে নির্দেশনা দিয়েছিলাম। তাহলে আমরা এখানে কি শিখলাম? দো অলদো অর্থ যদিও, দো বা অলদো অর্থ যদিও। এই বাংলাতে যখন যদিও অর্থ প্রকাশ পায়, ইংরেজিতে হবে দো অলদো। আর যদি আমরা শুধু ইংলিশ নিয়ে ভাবি, তাহলে এরকম হবে, যখন দুইটা বিপরীত অর্থবোধক কাজ যুক্ত হবে, যখন দুইটা বিপরীত অর্থবোধক ক্লজ যুক্ত হবে, তখন কনজাংশন হবে দো বা অলদো। তাহলে এখানে তোমরা সহজে বুঝতে পারছো যে কখন দো বসাবো, কখন অলদো বসাবো। দুইটা একই ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থ একই, শুধু স্পেলিংটা ভিন্ন, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অ্যাকশন, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটিস, both of them are same, both of them are same, so you can use one of them, although or though. Now the next is till. till এইটা দ্বারা বলছে কোনো কাজের সময়সীমা যতক্ষণ না পর্যন্ত। তাহলে কি বলছে? স্টিল, যতক্ষণ পর্যন্ত। একটা কাজ কতক্ষণ পর্যন্ত হবে, এই টিল যখন দেখা যাবে যে কোনো কাজের সময়সীমা বলছে, তখন তোমরা ব্যবহার করো টিল। যেমন দেখো, গো অন রাইটিং, গো অন রাইটিং টিল দ্য বেল রিংস। যতক্ষণ না ঘন্টা বাজে ততক্ষণ লেখা চালিয়ে যাও। গো অন রাইটিং, go on writing till the bell rings. এখানে বাট বলা যাবে না,
দো অলদো বলা যাবে না, এন্ড বলা যাবে না, নট অনলি বাট অলসো বলা যাবে না। এখানে শুধুমাত্র বসবে টিল। কারণ এই টিল দ্বারা তুমি যে লেখা চালিয়ে যাবা, তুমি যে লেখা কন্টিনিউ করবা কতক্ষণ পর্যন্ত, এই সময়সীমা বলে দিচ্ছে কে? টিল। এই টিল দ্বারা কোনো কাজের সময়সীমা বলে দিচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো কাজের সময়সীমা যখন নির্দেশ করবে কেউ, তখন সেখানে আমরা ব্যবহার করব টিল। এরপরে বলছে আনটিল। এরপরে বলছে আনটিল। তোমরা স্পেলিংটা একটু কিন্তু ভালো করে খেয়াল করবে। যখন টিল স্পেলিং তখন TILL, আর যখন আনটিল তখন কিন্তু TI সিঙ্গেল L। এটা ডাবল L, এটা হচ্ছে সিঙ্গেল L। এই আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, এটাও দ্বারা কোনো কাজের সময়সীমা প্রকাশ পায়। তাহলে কি বললাম? এখানে আনটিলও কোনো কাজের সময়সীমা প্রকাশ করবে। যেমন I will wait until, I will wait until, I will wait until he will come back. He will come back. সে ফিরে না আসা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করব। তার মানে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করবই, আমি অপেক্ষা করবই জোর দিয়ে বলা হচ্ছে। এই জন্য ফার্স্ট পারসনের সঙ্গে উইল ব্যবহার করলাম। কোনো কাজে যখন জোর দিয়ে বলা হয় তখন ফার্স্ট পারসনের সঙ্গে উইল এবং সেকেন্ড ও থার্ড পারসনের সঙ্গে শ্যাল বসে। কিন্তু নর্মাল অ্যাকশন যখন হয়, যখন সিম্পল বা জেনারেল ফিউচার অ্যাকশন হয়, তখন ফার্স্ট পারসনের সঙ্গে শ্যাল আর সেকেন্ড ও থার্ড পারসনের সঙ্গে উইল বসে। কিন্তু আমরা এখানে জোর দিয়ে বলার কারণে আই উইল বললাম। ওকে, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব আনটিল হি উইল কাম ব্যাক, যতক্ষণ না সে ফিরে আসে, যতক্ষণ না সে ফিরে আসে। তাহলে আমরা এখানে শিখলাম যে এই টিল বা আনটিল দ্বারা কোনো কাজের সময়সীমা প্রকাশ পায়। টিল অথবা আনটিল দ্বারা আমাদের কোনো কাজের সময়সীমা প্রকাশ পাবে। অর্থাৎ একটা কাজ কতক্ষণ চলবে, এই কাজের পরিধি কত হবে, এই কাজের সময়সীমা কত হবে, সেটা নির্দেশ করবে কে? টিল বা আনটিল। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে কখন টিল কখন আনটিল ব্যবহার করবা, তাই না? খুবই সহজ, খুবই সুন্দর। আমরা এর পরবর্তী কাজের দিকে যাচ্ছি। দেখা যাক অন্য কনজাংশনগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে। আসলে কনজাংশন একটা ব্যাপক বিষয়, কারণ আমাদের তো আর সেন্টেন্স একটা দুটা না, আমাদের পরিস্থিতি তো আর একটা দুটা না। পরিস্থিতি অনুযায়ী কনজাংশন বসে। সেন্টেন্সের অর্থ, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন, এই সব কিছু মিলেই কনজাংশন ভিন্ন হয়। আর যেহেতু কনজাংশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই তোমাকে সেন্টেন্সের অর্থটা বুঝে নিয়ে কনজাংশন ব্যবহার করতে হয়। আর কনজাংশন সঠিকভাবে যদি তুমি ব্যবহার করতে না পারো, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে না, সেই ক্ষেত্রে তোমার শেখাটাও সঠিক হবে না এবং সাকসেসফুল হবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফলো দ্য রুলস অফ using conjunction, and you have to maintain the meaning of that sentence, and you have to follow the structure of that sentence, which can help you to learn conjunction very well. And if you learn it nicely, you can use the conjunction properly, so your sentence will be correct and you will be active in English. Am I right? Okay, next. Since. দেখো এই since একটা conjunction। এখানে একটা মজার ব্যাপার দেখবো, since, because, as, এরা দ্বারা কোনো কাজের কারণ প্রকাশ পায়। তুমি যে একটা কাজ করো, আজ তুমি কাজ করো, তোমার এই কাজটা করার পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে। তুমি যে কাজ করো, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। এটা কি বলে দেখো তো? কারণ থাকে। এখানে বলছে কারণ, তোমার কাজের কারণ, সেটা কি? I could not finish my work since I was late. আচ্ছা, আমি যে কাজটা সম্পন্ন করতে পেরেছিলাম না, I could not finish my work, আমি কাজটা সম্পন্ন করতে পেরেছিলাম না, কারণ কি? Because বা since as I was late, since I was late, যেহেতু আমি ছিলাম বিলম্বে। তাহলে এখানে তোমরা দেখো যে এই since, because, as এরা সেন্টেন্সে কনজাংশন আকারে বসছে এবং এদের দ্বারা এমন দুইটা ক্লজ যুক্ত হচ্ছে, যার একটা দ্বারা ফলাফল প্রকাশ পায় আর একটা দ্বারা কারণ। তাহলে এদের ক্লজগুলোকে কি বলা হয়? কি বলা হবে? কজ এন্ড ইফেক্ট, অথবা ইফেক্ট এন্ড কজ।
এখানে দেখো আই কুড নট ফিনিশ মাই ওয়ার্ক, এটা হচ্ছে ইফেক্ট ফল। সিন্স আই ওয়াজ লেট, এটা হচ্ছে কজ। তার আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো যে যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের একটা অংশ দ্বারা কোনো কাজের কারণ প্রকাশ পাচ্ছে, আরেকটা অংশ দ্বারা কোনো কাজের ফলাফল প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স, বিকজ, অ্যাজ। কি ব্যবহার করব? সিন্স, বিকজ, অ্যাজ। এবারে আমরা যদি আরেকটা সেন্টেন্স উদাহরণ দিই তাহলে কেমন হয় দেখো তো। অ্যাজ হি কাট a brilliant figure in the exam. Examination as he was active and careful. দেখো এখানে এই সিন্স, বিকজ, অ্যাজ এর ব্যবহারটা কেমন হচ্ছে। হি কাট আ ব্রিলিয়ান্ট ফিগার ইন দ্য এক্সামিনেশন। সে পরীক্ষায় ভালো একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছিল। এখানে হি এর পরে কাট করা হয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে না, এটা পাস্ট ফর্মে। কারণ তোমরা জানো যে কিছু কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, যেমন কাট কাট কাট, শর্ট শর্ট শর্ট, লেট লেট লেট, স্প্রেড স্প্রেড স্প্রেড, এই সমস্ত। এদের প্রেজেন্ট ফর্ম যা হয় রেড রেড রেড, রিড রেড রেড, তাদের পাস্ট ফর্ম তাই হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তাই হয়। সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে হি এর পরে ভার্বের সাথে এস এস যোগ নয়, তার মানে এটা পাস্ট ফর্মে আছে। ওকে, নাইস। হি কাট আ ব্রিলিয়ান্ট ফিগার ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় অনেক ভালো অবস্থান করেছিল। অ্যাজ হি ওয়াজ অ্যাক্টিভ অ্যান্ড কেয়ারফুল, যেহেতু সে ছিল কর্মঠ এবং যত্নশীল। তাহলে যখন কোনো কাজের কারণ প্রকাশ পাবে তখন সিন্স, বিকজ, অ্যাজ হবে, আর অন্যটা দ্বারা ফলাফল। তাহলে প্রথম ক্লজ দ্বারা আমার ইফেক্ট প্রকাশ পাচ্ছে, ফলাফল প্রকাশ পাচ্ছে। কি কারণে সে ভালো করেছিল? ভালো করার কারণ হলো অ্যাক্টিভ অ্যান্ড কেয়ারফুল, এই কারণে। তাহলে এইটা দ্বারা কারণ প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে একটা মজার ব্যাপার শিখলাম, সেটা কি দেখো, যে ক্লজ দ্বারা কারণ প্রকাশ পাবে তার পূর্বে সিন্স, বিকজ, অ্যাজ বসবে, আর অন্যটা দ্বারা ফলাফল, আই মিন ইফেক্ট। তাই এখানে বলা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট, অথবা ইফেক্ট অ্যান্ড কজ, ইফেক্ট অ্যান্ড কজ। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যখন আমরা কোনো সেন্টেন্সে দেখবো যে এইরকম অর্থ প্রকাশ পাচ্ছে, কোনো অংশ দ্বারা কারণ প্রকাশ পাচ্ছে, কোনো অংশ দ্বারা ফলাফল প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে সিন্স, বিকজ, অ্যাজ ব্যবহার করব। খুবই সহজ, খুবই সুন্দর। এখানে একটা মজার ব্যাপার আমরা তোমাদেরকে আবার বলেছি, সেটা হলো দেখো এই যে অ্যান্ড, আমরা কিন্তু যেদিন প্রথম ফার্স্ট লেকচারে যখন কনজাংশন নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম, যখন কোনো সেন্টেন্স বা কোনো ফ্রেজের কনজাংশন যখন এন্ড হয় তখন একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি? যদি এন্ড এর পূর্বে যে পাস্ট স্পিচ পরেও তাই হয়। দেখো অ্যাক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, এটা কেয়ারফুল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি শিখলাম যে এন্ড যদি কোনো সেন্টেন্সে কনজাংশন আকারে বসে, পূর্বের ক্লজটা যে অর্থবোধক হবে পরেরটাও সে হবে, পূর্বের ওয়ার্ডটা যে পাস্ট স্পিচ হবে পরেরটাও একই রকম পাস্ট স্পিচ হবে, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আসলে আমরা যখন দেখব যে আমরা কোনো কাজ করছি, সেই কাজটা যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা অনুমান করতে পারি যে আসলে কাজটা কেমন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? সিন্স, অ্যাজ, সিন্স, অ্যাজ, এরপরে বিকজ। দেখো she or I she had become great because had been hardworking. Look at it. Look at it, please. Okay. She had become great because she had been hardworking. Look at it. Because আমরা
কিন্তু এর আগেও বলেছিলাম যে সিন্স, বিকজ, অ্যান্ড অ্যাজ একই অর্থবোধক এবং এরা যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেই একটা ক্লজ দ্বারা কারণ প্রকাশ পায়, অন্য ক্লজ দ্বারা কোনো কাজের ফলাফল প্রকাশ পায়। আমরা এখানে শি হ্যাড বিকাম গ্রেট, এটা কিন্তু রেজাল্ট, এটা হচ্ছে ফলাফল, এটাই রেজাল্ট। ইফেক্ট, এটা কারণ, কজ। দেখো তো, শি হ্যাড বিকাম গ্রেট, তিনি বিশাল কিছু হয়েছেন, মহান কিছু হয়েছেন, বিকজ কারণ কি, শি হ্যাড বিন হার্ড ওয়ার্কিং, তিনি কঠোর পরিশ্রমী ছিলেন। তাহলে আমরা এখানে কি শিখলাম? যদি আমরা দেখি যে একটা সেন্টেন্সের কোনো একটা অংশ দ্বারা কারণ প্রকাশ পাচ্ছে, তাহলে তার পূর্বে বসবে সিন্স, বিকজ, অ্যাজ, আর অন্য অংশটা দ্বারা ফলাফল প্রকাশ করবে। তাই এই ধরনের সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে, একটা ক্লজ দ্বারা কজ কারণ প্রকাশ পায়, অন্য ক্লজ দ্বারা ফলাফল অর্থাৎ ইফেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে কখন সিন্স, কখন বিকজ, কখন অ্যাজ ব্যবহার করা যায়। ওকে, থ্যাংক ইউ অল। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট। প্লিজ বি অ্যাটেন্টিভ অ্যান্ড জাস্ট ফলো মাই লেকচার। তোমরা যখন কোনো ভিডিও দেখবা, তোমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করবা, একটা রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবা না। তুমি যদি এই ভিডিওটার সমস্ত অংশ না দেখো, তাহলে কিন্তু একটা ছন্দপতন ঘটে, আর সমস্ত অংশ না দেখলে তুমি বুঝবা কি হবে, যে পরবর্তীতে কি হবে। এই জন্য তোমার যেটা করা উচিত সেটা প্রতিটা ভিডিও সুন্দরভাবে শেষ করা। তাহলে তুমি প্রত্যেকটা ভিডিওর পূর্ণ অর্থ জানতে পারবে, তোমার কাজে লাগবে। এই জন্য যখন কোনো ভিডিও তুমি দেখবা, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে দ্যাট ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু লার্ন ইট ভেরি নাইসলি। এম আই রাইট? এবারে যেটা করবো সেটা হচ্ছে অ্যাজ ডট অ্যাজ। এই যে বাংলাতে বলো না, যেমন তেমন, ইংরেজিতে বলে অ্যাজ ডট অ্যাজ। যেমন হি ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ কেয়ারফুল, সে যেমন অ্যাক্টিভ তেমনি কেয়ারফুল। এই জন্য অ্যাজ ডট ডট অ্যাজ। দেখো কত সহজে বোঝা যায়। তাহলে যেমন তেমন, হি ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ কেয়ারফুল, সে যেমন অ্যাক্টিভ তেমনি কেয়ারফুল। তাহলে এই ধরনের অর্থ যখন প্রকাশ পাবে তখন কি ব্যবহার করতে হবে? অ্যাজ ডট ডট অ্যাজ। সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ ডট অ্যাজ ব্যবহার করি, কিন্তু এই একই অর্থ প্রকাশ করার জন্য যখন নেগেটিভ সেন্টেন্স হবে সেক্ষেত্রে কিন্তু সো ডট ডট অ্যাজ ব্যবহার করা উত্তম। আমি একটা উদাহরণ দিই, তোমরা খেয়াল করে দেখো যে হি was not so intelligent as I thought about him. দেখো তো, so dot dot as। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম একই রকম যখন হবে তখন হবে as dot as, এবং যেমন তেমন নয় এরকম অর্থ প্রকাশ পেলে হবে সো ডট ডট অ্যাজ। তাহলে আমরা কি শিখলাম? যে যেমন তেমন তখন হবে অ্যাজ ডট ডট অ্যাজ, আর যতটা ততটা নয় সেই ক্ষেত্রে হবে সো ডট ডট অ্যাজ। হি ওয়াজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ আই থট অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে যেমনটা ভেবেছিলাম সে তত ইম্পর্টেন্ট বা ইন্টেলিজেন্ট নয়। So, my dear viewers, we have already discussed about a lot of points about conjunctions. I hope you all can easily understand, and now you can easily use the conjunctions properly and nicely to create or build a correct sentence. I hope you all will be able to utilize the conjunctions in a systematic way, proper way. So, thank you all. My dear viewers, please follow my videos regularly and follow my videos from the very beginning to the last, so that you can learn it very nicely and carefully. And please, if you think that it is useful for all of you, please like it, share it and subscribe it, and share it to your friends so that they can be helped by you. They can have the opportunity to learn English easily and simply by me, Abdus Salam. Am I right? So thank you.